আসসালামু আলাইকুম। তো আমি আমার পেজে এবং চ্যানেলে অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারের কিছু ভিডিও আপলোড করেছি। আর আমাদের পেইড ব্যাচটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং চেষ্টা করব এই মাসের মধ্যে যাদের অর্গানিক কেমিস্ট্রি পেইড ব্যাচ সংক্রান্ত কোনো কিছু জানার থাকে বা যারা করতে চাও তারা আমার পেজে নক দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এবং আমরা মেজর যে সাবজেক্টগুলো রয়েছে ওগুলো শেষ করে তারপরে নন মেজর যে ফিজিক্সের দুইটা আছে ওটা আমরা শেষ করব পর্যায়ক্রমে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা অ্যালকেন চ্যাপ্টার পড়ছিলাম। আমি এর আগে অ্যালকেন চ্যাপ্টারের উপরে দুইটা ভিডিও দিয়েছি। আজকে আমরা আরেকটা প্রশ্ন সম্পর্কে জানব। প্রশ্নটা হচ্ছে যে শাখাযুক্ত অ্যালকেন অপেক্ষা শাখাবিহীন অ্যালকেনের স্ফুটনাঙ্ক অধিক কেন? আচ্ছা, অ্যালকেন, তাই না? অ্যালকেন হচ্ছে যখন কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটা আমার অ্যালকেন। আর অ্যালকিন হচ্ছে যখন কার্বনের সাথে কার্বন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, এটা। আর অ্যালকাইন হচ্ছে কি আমার কার্বনের সঙ্গে যখন কার্বন ট্রিপল বন্ধন দ্বারা মানে তিনটা বন্ধন দ্বারা যুক্ত থাকে, একটা সিগমা আর দুইটা পাই, সেটাকে বলা হয় অ্যালকাইন। ওকে, তো আমরা আজকে অ্যালকেন চ্যাপ্টার নিয়ে পড়ব। তো অ্যালকেনের ধরো আমরা প্রোপেন লিখতে চাই, ঠিক আছে? প্রোপেন প্রোপেন 3 কার্বন বিশিষ্ট, তাই না? তাহলে 1 2 3। এখন দেখো, আমরা ওই দিন ক্লাসে পড়েছিলাম যে কার্বনের হাত আমার কয়টা? 4টা। তাহলে আমরা এই যে প্রান্তের যে কার্বন নাম্বারিং করি 1 2 3, প্রান্তের যে কার্বনটা আছে এই কার্বনের সাথে একটা হাত আছে, তাহলে তার আর হাত কয়টা ফাঁকা? আরও 3টা হাত ফাঁকা। আর এই কার্বনের 2টা হাত ফিল আপ আছে, আরও 2টা লাগবে, তাহলে 4টা হয়ে যাবে। এই প্রান্তের কার্বন একটা আছে, তার আরও 3টা দরকার। তাহলে আমি এই হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ঠিক আছে? এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি? CH3 CH2 CH3। এই যে আমি লিখলাম এটাকে বলা হয় N-প্রোপেন, অর্থাৎ এটার মধ্যে কোনো ব্রাঞ্চ নেই, শাখা নেই, এজন্য এটা আমার শাখাবিহীন। আচ্ছা, এখন যদি আমরা পেন্টেন লিখতে চাই তাহলে আমার কয় কার্বন লাগবে? 5 কার্বন। 1 2 3 4 5। আর যেহেতু এটা অ্যালকেন, প্রত্যেকের সাথে একক বন্ধন দ্বারা যুক্ত আছে। ওকে, এবার আমরা নাম্বারিং করব হাতগুলা। তাহলে এখানে প্রান্তে একটার সাথে যুক্ত আছে, আর কয়টা দরকার? 3টা দরকার। এখানে 2টা আছে, আর কয়টা হাত লাগবে? 2টা। এটাতে 2টা আছে আর 2টা হাত লাগবে। এটাতে 2টা হাত আছে আর 2টা হাত লাগবে। এটাতে একটা আছে আর 3টা হাত লাগবে, তাই না? তাহলে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না? CH3, এই মাঝের কার্বন CH2 2 নাম্বার, তারপর 3 নাম্বারটা CH2, তারপরে আবার CH2, তারপর এটা আবার CH3। এটা আমার N পেন্টেন, তাই তো? আচ্ছা, এদের মধ্যে কোনো ধরনের ব্রাঞ্চ বা শাখা নেই। তো আমাদের প্রশ্নটা বলছে যে শাখাযুক্ত অ্যালকেন অপেক্ষা শাখাবিহীন অ্যালকেনের স্ফুটনাঙ্ক অধিক কেন, অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? এখন ব্রাঞ্চ মানে শাখাযুক্ত আছে। এখন এই পেন্টেনকে আমরা আবার যখন আইসো আকারে লিখব, আইসো স্ট্রাকচারটা কি? আমার 2 নাম্বার যে কার্বন আছে সেই 2 নাম্বার কার্বনের মধ্যে একটা মিথাইল গ্রুপ ঢুকতে পারবে, ঠিক আছে? তাহলে আমার এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার 3, এটা 4। তাহলে CH3, এখানে 2টা হাত আছে, এখানে একটা 3টা হাত আছে, তাহলে আমার বাকি লাগবে একটা। এখানে 2টা আছে, আমার বাকি লাগবে 2টা। তো আমরা কি বলছিলাম যে 2 নাম্বার যে কার্বনটা আছে 3 4, 2 নাম্বার যে কার্বনটা আছে এখানে একটা ব্রাঞ্চ বা শাখা থাকবে, তাহলে শাখাটা আমরা কি? CH3। তাহলে 1 2 3 4, এই আমার 5 নাম্বার কার্বন, যেটাকে বলতেছি আমি আইসোপেন্টেন। তাহলে এই আইসো করার কারণে এখানে আমার একটা ব্রাঞ্চ বা শাখার সৃষ্টি হয়েছে, যেটা আমার নর্মাল পেন্টেনের মধ্যে কিন্তু ছিল না, শুধুমাত্র এখানে কিন্তু হাইড্রোজেন ছিল। আর এখানে আমার 2 নাম্বার কার্বনে একটা ব্রাঞ্চ ঢুকে গেছে, শাখা ঢুকে গেছে CH3। এখন প্রশ্ন যে এইটা বলছে যখন আমার একদম নর্মাল অবস্থায় থাকে, শাখাবিহীন অবস্থায় থাকে, তখন তার বয়েলিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্কটা বেশি হয়। আর যখন ব্রাঞ্চযুক্ত অবস্থায় থাকে, বড় বড় এই যে ব্রাঞ্চগুলো যখন ঢুকে যায়, তখন তার বয়েলিং পয়েন্ট কম হচ্ছে। বিষয়টা কেন হচ্ছে? আচ্ছা,
এখন নর্মালি আমরা জানি যদি ধাতুর সাথে একটা অধাতু যুক্ত থাকতো তাহলে হচ্ছে আমার ওইখানে ক্যাটায়ন অ্যানায়নের সৃষ্টি হতো এবং ওইখানে আমরা আয়নিক বন্ধন পাইতাম, তাই না? সো এই যে আমার অ্যালকেনগুলো রয়েছে এদের মধ্যে দুর্বল একটা ভ্যান ওয়ালসের বল কাজ করে। তো যারা হচ্ছে শাখাবিহীন অবস্থায় আছে এক্ষেত্রে তুমি দেখো এই যে কার্বনের ক্ষেত্রে বাকি যে হাইড্রোজেন অ্যাটমগুলো রয়েছে এরা খুব ক্লোজলি কাছাকাছি অবস্থান করতে পারে, ঠিক আছে? তাহলে যখন শাখাবিহীন অবস্থায় থাকে তখন এরা অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তাহলে অণুগুলো যত বেশি পরিমাণ কাছাকাছি বা নিকটে অবস্থান করবে তাদের মধ্যকার যে ভ্যান ডার ওয়ালসের বল সেটা বেড়ে যাবে। ভ্যান ডার ওয়ালসের বল যত বেশি হবে, একটা বন্ড তুমি চিন্তা করো যে এখানে এ এবং বি এর মধ্যকার একটা বন্ড আছে আর একটা বন্ধন আছে ধরো সি এবং ডি। এখন এখানে দুইটা মলিকিউল তুমি চিন্তা করো তাদের মধ্যে হচ্ছে একটা বন্ধন দ্বারা আবদ্ধ আছে। এখন ফর এক্সাম্পল এই বন্ধনটাকে আমার ভাঙার জন্য 50°C তাপ দিতে হবে, আর সি এবং ডি মলিকিউলের মধ্যে যে বন্ধনটা আছে এই বন্ধনটাকে ব্রেক করতে আমার 20°C তাপমাত্রা লাগবে, ঠিক আছে? এখন তুমি একটা জিনিস ভাবো তো যে তুমি হিট দিচ্ছ, তাপ দিচ্ছ, এটা মাত্র 20 আর এটা 50, মানে কি 20 থেকে 50°C বেশি। বেশি মানে হচ্ছে কি একটা বন্ধনকে তোমার ভাঙার জন্য সময় যত বেশি অতিবাহিত হচ্ছে, মানে 20°C তাপমাত্রা পৌঁছাইতে ধরো আমার এখানে 5 মিনিট লাগলো, তাহলে 50°C মানে কি তাপ বেড়ে গেছে, তাহলে আমার ধরো এখানে 20 মিনিট লাগলো, ঠিক আছে? তার মানে এইখানে বন্ড যে সি এবং ডি এর মধ্যকার যে বন্ধনটা ছিল দুর্বল ছিল, তুমি হালকা একটু তাপ দিয়েছো, তাপ দেওয়ার সাথে সাথে বন্ডের ব্রেক ঘটে গেছে, তার মানে এখানে সময়ও কম লেগেছে। এখন বন্ড কখন উইক থাকে? যখন অণুগুলা পরস্পরের সাথে স্ট্রংলি টাইটভাবে থাকবে না। তুমি চিন্তা করো তো যখন আমরা কঠিন পদার্থ চিন্তা করি যে কঠিন পদার্থের অণুগুলো একটা আরেকটার সাথে এইভাবে টাইটলি বন্ডেড অবস্থায় থাকে না, অর্থাৎ এদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুব বেশি হয়, যার কারণে এদেরকে সহজে হচ্ছে ছুটাতে পারতেছি না আমরা, ঠিক আছে? এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি হয়, অনেক বেশি পরিমাণ তাপ দিতে হয়, তাপ দিলে পরে এদের মধ্যে বন্ডের ব্রেক ঘটে। আর যখন আমরা তরলের ক্ষেত্রে চিন্তা করি তখন দেখবো অণুগুলা ছড়াছড়ি দূরে অবস্থান করতেছে, যখন দূরে অবস্থান করে তখন তাদের মধ্যকার যে আকর্ষণ বল সেটা কিন্তু কম হয়। ফর এক্সাম্পল ধরো অনেক দিন পরে যখন আমাদের ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা হয় তখন আমরা যখন একদম পরস্পরের খুব কাছাকাছি থাকি তখন আমাদের ইমোশনটা অনেক বেশি কাজ করে, তাই না? অর্থাৎ বন্ডিংটা অনেক বেশি টাইটলি। আর যখন হচ্ছে ধরো আমি ঢাকা আছি, আমার ফ্রেন্ড ময়মনসিং আছে, তখন এদের মধ্যকার যে বন্ধন এটা কিন্তু হালকা, এত বেশি না, আমরা এত বেশি ইমোশন তখন ক্রিয়েট করতে পারি না। বিষয়টা ঠিক কঠিন পদার্থ তরল পদার্থদের ক্ষেত্রে এরকম। আমি এই এক্সাম্পলটা এই জন্য টানতেছি যে এ এবং বি এর মধ্যকার যে বন্ধন, তাদের যে একজন আরেকজনের সাথে যে স্ট্রংলি তারা টাইটভাবে আছে, যার কারণে এই বন্ধনটা অনেক বেশি শক্তিশালী হয়েছে। শক্তিশালী হওয়ার জন্য আমাকে এই বন্ডটা ব্রেক করার জন্য তাপ বেশি দিতে হয়েছে। সো এই জন্য এই সিডির থেকে এ এবং বি এর মধ্যকার যে বয়েলিং পয়েন্ট সেটা কিন্তু বেশি হয়েছে। তো এই ক্ষেত্রে বিষয়টাও ঠিক সিমিলার। এন পেন্টেনের ক্ষেত্রে অণুগুলা যেহেতু একদম ব্রাঞ্চহীন অবস্থায় থাকে, শাখাহীন অবস্থায় থাকে, এক্ষেত্রে তাদের কোনো ধরনের বাধা নাই কাছে আসতে, ঠিক আছে? যার কারণে অণুগুলা পরস্পরে খুব কাছাকাছি অবস্থান করে, ক্লোজলি একদম অবস্থান করে। ক্লোজলি অবস্থান করার কারণে এদের মধ্যকার যে বন্ধন সেই বন্ডটা অনেক বেশি স্ট্রং হয়, শক্তিশালী হয়। তো এই শক্তিশালী বন্ডকে যখন আমরা তাপ দিব অবশ্যই তার বয়েলিং পয়েন্ট বেশি হবে। আচ্ছা, এখন যখন হচ্ছে শাখা যুক্ত অবস্থায় থাকে তখন কি ঘটনাটা ঘটে এটা তুমি চিন্তা করো। এখানে মাঝখানে হচ্ছে একটা বাধা মানে হচ্ছে সে অণুগুলাকে পরস্পরের কাছে যেতে দিচ্ছে না, ঠিক আছে? যখন তার চতুর্দিকে ব্রাঞ্চ সৃষ্টি হবে, পাহাড়ের মতো এরকম বাধার সৃষ্টি হবে, তখন একটা অণু আরেকটা অণুর কাছাকাছি ভালোভাবে যেতে পারছে না। না যাওয়ার কারণে এদের মধ্যকার যে আকর্ষণ বলটা ছিল ওটা কিন্তু ঠিক ওই রকমভাবে পাচ্ছে না, যার কারণে তাদের মধ্যকার যে ভ্যান ডার ওয়ালসের বল সেটা কমে যায়। তাহলে ভ্যান ডার ওয়ালসের বল যখনই কমে যাবে আমরা কি পড়েছি, বয়েলিং পয়েন্টও তখনই কমে যাবে, অর্থাৎ সমানুপাতিক। যদি আমার ভ্যান ডার ওয়ালসের বল বেশি হয় তাহলে আমার স্ফুটনাঙ্ক বেশি হবে। কেন? কারণ ওইখানে বন্ডগুলো অনেক বেশি স্ট্রংলি অবস্থান করে। আর যখনই আমার এখানে ব্রাঞ্চ বা শাখা চলে আসবে তখন অণুগুলা পরস্পরের কাছাকাছি আসতে পারছে না, এই ব্রাঞ্চের জন্য বাধা পাচ্ছে, বাধা পাওয়ার কারণে ভ্যান ডার ওয়ালসের বল কমে যাচ্ছে। ভ্যান ডার ওয়ালসের বল যত কমে যাবে তার বয়েলিং পয়েন্ট তত কমে যাবে। আচ্ছা,
এখন যদি তোমাকে এরকম কম্পারিজন একটা কোশ্চান দেয় যে এন পেন্টেন, আইসোপেন্টেন এবং নিউ পেন্টেন এদের মধ্যে সবচাইতে বেশি বয়েলিং পয়েন্ট কার হবে, ঠিক আছে? তো নর্মালি আমরা হচ্ছে এন পেন্টেনকে এভাবে লিখি না, 1 2 3 4 5, তাই না? তো CH3 CH2 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 CH3 এটা হচ্ছে আমার এন পেন্টেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আইসোপেন্টেন কি ছিল? CH3CH, এখানে ছিল CH3 CH2 CH3, এটা ছিল আমার আইসোপেন্টেন। আচ্ছা, এবার নিউ পেন্টেন যখন আমি চিন্তা করব, দেখো এইখানে আরও বেশি ব্রাঞ্চ চলে আসছে, CH3 CH3 CH3। যদি আমি নাম্বারিং করি 1 2 3 4 5, তাহলে আমার যখন হচ্ছে আইসোপেন্টেন ছিল তখন এখানে ব্রাঞ্চ ছিল একটা, এখানে কোনো ধরনের ব্রাঞ্চ বা শাখা নাই, আইসোতে একটা। আর যখন আমি নিউ পেন্টেন করে দিলাম তখন দেখো চতুর্দিক থেকে আমার এখানে নিউ পেন্টেনের ক্ষেত্রে ব্রাঞ্চ চলে আসছে, যার কারণে যখন আমি বয়েলিং পয়েন্ট হিসাব করব এন পেন্টেনের সবচাইতে বেশি হবে, তারপর আইসোপেন্টেন, তারপরে হচ্ছে নিউ পেন্টেন, অর্থাৎ নিউ পেন্টেনের কি হবে? সবচাইতে কম বয়েলিং পয়েন্ট হবে, এটার থেকে আইসোপেন্টেনের বেশি হবে এবং আইসোপেন্টেন থেকে নিউ পেন্টেনের সবচাইতে বেশি হবে। ওকে, ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই। আর তোমাদের যাদের হচ্ছে আসলে অর্গানিকটা লাগবে, পেট বেঁচে পড়তে চাও, তো খুব কুইকলি আমাকে হচ্ছে ইনফর্ম করবা যাদের যাদের লাগবে। আর এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসারের সাথে আনসার পাওয়ার জন্য বা অন্যান্য ইয়ারের যে গুরুত্বপূর্ণ লেকচারগুলো আছে এগুলো পাওয়ার জন্য আমার পেজ আর হচ্ছে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।